হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উজ্জ্বল গুপ্ত। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। কনজাংশনের সেকেন্ড ক্লাসে দেখেন আমরা যে পর্যন্ত শিখছিলাম গত ক্লাসে, তার পরবর্তী থেকে আলোচনা করা হচ্ছে রীতিনীতি বোঝাতে। রীতিনীতি বোঝাতে যে কনজাংশনগুলো আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাজ ডট ডট, সো, যেমন ডট ডট তেমন। বাংলা অর্থটা কেমন আসবে? যেমন ডট ডট তেমন। অ্যাকর্ডিং অ্যাজ আসে অনুসারে, অ্যাকর্ডিং অ্যাজ অনুসারে। আচ্ছা, এখন দেখেন এর একটা এক্সাম্পল আমরা দেখতে চাই। আমরা দেখছিলাম যে এই জোড়ায় জোড়ায় যে কনজাংশনগুলো আমরা ব্যবহার করি জোড়ায় জোড়ায়, তাদেরকে কি বলা হয়? জোড়ায় জোড়ায় ব্যবহার করা হলে তাদেরকে বলা হয় কোরিলেটিভস, তাই না? এখানে দেখেন অ্যাজ ডট ডট অ্যাজ ছিল, আমরা আগে দেখছিলাম অ্যাজ ডট ডট অ্যাজ অথবা সো ডট ডট অ্যাজ, এই দুইটা দেখছিলাম, যেটা এটা পজিটিভ আর এটা নেগেটিভের ক্ষেত্রে ব্যবহার করছিলাম। এর অর্থ আসে মত বা অনুসারে। তাহলে দেখেন এখানে কিন্তু একটু ব্যতিক্রম। ব্যানার রীতিনীতির ক্ষেত্রে কি হবে? অ্যাজ ডট ডট সো, খেয়াল রাখবেন অ্যাজ ডট ডট সো, আর পরেরটা কি? অ্যাকর্ডিং অ্যাজ, মানে অনুসারে। আচ্ছা দেখেন এই রীতিনীতি বোঝাতে যে কনজাংশনগুলো এই দুইটা, সেটা ব্যবহার দেখেন। এখন দেখেন উদাহরণ যদি আমরা দেখি, খেয়াল করেন অ্যাজ ডট ডট সো। আমরা একটা প্রভার্ব জানি, as you sow, as you sow, so you reap। বাংলাটা সে যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, এর আক্ষরিক যে অনুবাদ সেটা কি আছে? as you sow, তুমি যেমন সমানে কি বপন করা, so you reap, reap মানে কি ফসল, তুমি সেরকম ফসল পাবে। ঠিক আছে? তাহলে এখানে দেখেন as ডটটার কি ব্যবহার করছি? so। এখানে কিন্তু একটা রীতিনীতি আছে কি, যে আমি যেমন কাজ করব ঠিক সেই অনুসারে আমি কি পাবো? ফল পাবো, তাই না? একটা নিয়ম আছে। তাহলে এই ম্যানারের ক্ষেত্রে আমরা কিভাবে বুঝি? রীতিনীতি বোঝাইতে অ্যাজ ডট ডট অ্যাজ এটা ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, অ্যাজ ইউ সো, সো ইউ রিপ। আচ্ছা এবার দেখেন অ্যাজ ডট ডট সোটা চলে গেল, এখন আসেন অ্যাকর্ডিং অ্যাজ, অনুসারে। অ্যাকর্ডিং অ্যাজ অনুসারে, এটা দেখেন আমি যদি লিখি ইউ উইল be paid, you will be paid according, you will be paid according as you will work। কি বল হলো? you will be paid as আর এস হলো, আর you will be paid according as you will work, মানে কি তোমার কাজ অনুসারে বেতন পাবে। you will be paid, তোমাকে পরিশোধ করা হবে, according as you will work, তোমার কাজ যেমন কাজ করবে। তাহলে কি হলো? এখানে অনুসারে এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি? according as। ঠিক আছে? রীতিনীতি বোঝাইতে, রীতিনীতিটা কেমন বুঝবো আমরা? কিভাবে আমরা বুঝবো রীতিনীতিটা? সেটা হচ্ছে দেখেন যে সে যেমন কাজ করতেছে ঠিক সেই অনুসারে বেতন পাচ্ছে, সে যেমন বীজ বুনছে সেরকম ফসল পাচ্ছে। তার মানে কি? যেমন কুকুর তেমন মুগুর, সে টাইপের, তাই না? যেমন কুকুর তেমন মুগুর, সেটা একটু আলাদা, আবার লাইক ফাদার লাইক সন। ঠিক আছে? সেটা হচ্ছে এটা। আর অ্যাজ ইউ সো সো ইউ রিপ মানে কি? যেমন কর্ম তেমন ফল। ঠিক আছে? তাহলে এই রীতিনীতির ক্ষেত্রে আমরা এই দুইটা কনজাংশন ব্যবহার করতে পারি। দেখেন এবার কনসেশন অর কনস্ট্রাক্ট হচ্ছে কি? স্বীকৃতি বা তুলনা বোঝাতে। কোনো কিছু স্বীকৃতি বা তুলনা বোঝাইতে আমরা কি ব্যবহার করতে পারি? এই তিনটা কনজাংশন দেখেন, দো অথবা অলদো, একই অর্থ, দো অলদো একই, যদিও। আর তারপরে আছে অ্যাজ, অ্যাজ দিয়ে এখানেও অর্থটা কি আসবে? যদিও। আর হাউএভার হচ্ছে যতই হোক না কেন, হাউএভার কি? যতই হোক না কেন। আচ্ছা এখন খেয়াল রাখেন এই জায়গায় আমাদের একটা জিনিস দিয়েছি এক্সট্রা, যে দো অলদো অর্থ যদিও এরপর ক্লজ বসে। তাহলে দেখেন দো অলদোর একটা ব্যবহার আমরা ডেফিনেটলি পাচ্ছি কি, যে এর পরে সবসময় ক্লজ হবে। তাহলে কখনো যদি দো অলদো আপনাদের মার্ক করতে হয় তাহলে এটা খেয়াল রাখতে হবে যে পরে ক্লজটা অবভিয়াসলি, পরেরটা কি হবে? অবশ্যই ক্লজ হবে, কোনো ফ্রেজ নয়। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন আমরা এক্সাম্পল দেখি। দেখেন
এক্সাম্পল যদি দেখি এই ক্লজের ক্ষেত্রে দো অথবা অলদো, যদিও দো ইজ পোর, একদম সহজ যেটা আমরা জানি, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, যদিও সে গরিব। এবং এদের ভিতর কি আছে, বিপরীত অর্থ। গরিব হওয়া সত্ত্বেও সে কি সৎ, বিপরীত অর্থ প্রকাশ করে, তাই না? গরিব হওয়া সত্ত্বেও সে কি, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। এখানে খেয়াল রাখেন দো ব্যবহার করছে, ভেরি গুড। দোর পরে যেটা আছে দেখেন, হি ইজ পোর, সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আর অবজেক্ট আছে, বা যাই থাকুক, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব যদি থাকে তাহলে তাকে কি বলা হয়, ক্লজ। তাহলে দোর পরে সবসময় কি আসবে, মাথায় রাখবেন ক্লজ। তাহলে এখানে যদি আপনার আন্ডারলাইন দিয়ে, প্রথমে যদি আন্ডারলাইন দিয়ে অপশন থাকতো দো, তাহলে কি দেবেন, দো অথবা অলদো। এখানে অলদো ব্যবহার করা হয়, দো অথবা অলদো। অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, ক্লিয়ার? আচ্ছা, এটা গেল দো অলদো। এবার দেখেন এই টাইপের গুলাই যদি একটু করে লেখা হয়, উইক, আচ্ছা আরেকটা লিখি আমি, তাহলে একটু ভালো বুঝবেন। দো হি ইজ উইক, দো হি ইজ উইক হি ক্যান ওয়াক ফাস্ট। খেয়াল করেন, দো হি ইজ উইক, যদিও সে দুর্বল, হি ক্যান ওয়াক ফাস্ট, সে কি করতে পারে, দ্রুত হাঁটতে পারে। তাহলে দোর পরে দেখেন কি আছে, একটা ক্লজ আছে, ঠিক আছে? আচ্ছা, এইবার যদি আমি এই দো অলদোর পরিবর্তে যদি অ্যাসটা ব্যবহার করি তখন কেমন আসবে? অর্থটা কিন্তু এখানেও যদিও সে গরিব, সে অসৎ, আর যদিও সে দুর্বল, সে দ্রুত হাঁটতে পারে, ঠিক আছে? এবার দেখেন অ্যাজ এর ব্যবহারটা, উইক, WAK, উইক অ্যাজ হি ইজ হি ক্যান ওয়াক ফার্স্ট। কি লিখলাম দেখেন, উইক অ্যাজ হি ইজ, দুর্বল যদিও হয় সে, ঠিক আছে? দেখেন দুর্বল যদিও হয় সে, তাহলে একই অর্থ আসবে, যদিও সে দুর্বল, হি ক্যান ওয়াক ফাস্ট, সে দ্রুত কি করতে পারে, হাঁটতে পারে, ক্লিয়ার? তাহলে এই অ্যাজ এর ক্ষেত্রে আমরা এটা দেখছি যে কি এখানে অর্থটা প্রকাশ করছে অ্যাজ, যদিও। তবে আপনার এই অ্যাজ এর ব্যবহারটা খুব সীমিত, মানে খুব কম ব্যবহার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনটা সুইটেবল, দো অলদো, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই অ্যাজও দো অলদোর পরিবর্তে এই ক্ষেত্রে এরকম ব্যবহার করা যায়। তবে এখানে কিন্তু একটা জিনিস আছে, অ্যাডজেক্টিভের পরে কিন্তু হচ্ছে আমাদের কি আসবে, অ্যাজটা আসবে, ক্লিয়ার? আচ্ছা, এটা হলো দো অলদো আর অ্যাজ এর ব্যবহার। এবার দেখেন আমরা এটা যদি লিখতাম এরকম, however weak he is, he can walk fast। খেয়াল করেন যে however weak he is, he can walk fast। এবার যতই হোক না কেন, সে যতই দুর্বল হোক না কেন, however weak he is, এই একই রকম, ঠিক আছে? দেখেন however weak he is, he can walk fast, সে দ্রুত হাঁটতে পারে। যতই হোক না কেন, সে এতই দুর্বল হোক না কেন, তাহলে সে যতই দুর্বল হোক না কেন সে দ্রুত হাঁটতে পারে। তাহলে however আমরা ব্যবহার করতে পারি, শুধুমাত্র একটু স্ট্রাকচারটা কি আসবে, চেঞ্জ হবে। এই তিনটা যে কোনোটা ব্যবহার করতে পারি, তাই না? কিন্তু স্ট্রাকচারটা কি হবে, একটু চেঞ্জ হবে। তাহলে স্ট্রাকচারের উপর নির্ভর করবে আপনার কি কোনটা ব্যবহার করবেন আপনি, যেখানে আন্ডারলাইন থাকবে সেটা সেভাবে, ক্লিয়ার? আচ্ছা, এবার যদি লিখতাম দেখেন হাউ এভার ইজ হি, however is he is unhappy, খেয়াল করেন however is he is unhappy। এখন কি লিখলাম তাহলে,
যে যতই সে ধনী হোক না কেন হি ইজ আনহ্যাপি, সে কি অসুখী বা সে সুখী নয়, যতই সে ধনী হোক না কেন সে কি অসুখী। তাহলে এই যে কনসেশন অর কনস্ট্রাক্ট স্বীকৃতি বা তুলনা বোঝাতে আমরা এই তিনটা বোঝাচ্ছি, এই তিনটা কনজাংশন ব্যবহার করছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাদের সবচেয়ে বেশি সমস্যা যেটা হবে, কনজাংশন তো অনেক, এদের ব্যবহার এইভাবে ডেফিনেটলি মনে রাখাটা হচ্ছে কি খুব জটিল হবে। এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে এর অর্থগুলো টানা মুখস্থ লিখবেন, এইগুলো টানা লিখে রাখবেন খাতায়, অর্থগুলো টানা মুখস্থ করবেন। আর ইংরেজি যখন আপনার কোশ্চেনগুলো সলভ করতে যাবেন তখন দেখবেন একটু অর্থ করবেন, একটু মিনিং করবেন, তখন দেখবেন এগুলো সহজ হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখেন যেখানে কোরিলেটিভ কনজাংশনস যেগুলো একটু আগে বলছিলাম, কোরিলেটিভ কনজাংশন হবে কোনগুলা, যে কনজাংশনগুলো আমরা জোড়ায় জোড়ায় ব্যবহার করি, মানে একটার এই পার্ট আর একটার ওই পার্ট আছে, তাই না? এই পার্ট মিলে যে কনজাংশনগুলো দেখেন অ্যাজ ডটার অ্যাজ, সো ডটার অ্যাজ, দুইটা পার্ট করে আছে, দুই পাশে দুইটা পার্ট, এইগুলো হবে আমাদের কোরিলেটিভ কনজাংশন। এখন এখানে কোরিলেটিভ কনজাংশনের ভিতর আমরা কিছু কিছু কনজাংশনের ব্যবহার আগে শিখছি। দেখেন এই যে অ্যাজ ডটার অ্যাজ শিখছি, সো ডটার অ্যাজ ডটার সো, ঠিক আছে, সো ডটার দ্যাট, এই কয়টা আমাদের শেখা অলরেডি হয়ে গেছে, তাই না? এরপরে আসেন দেখেন এই যে ওয়েদার, এটাও শিখছি, এটাও শেখা হয়ে গেছে আমাদের, ওয়েদার ডটার অর নট, তাই না? আর কিছু শিখছি আর না, আর শিখি নাই। এখন এইগুলো হচ্ছে নতুন করে দেখেন দ্য সেম ডটার অ্যাজ, দ্য সেম ডটার দ্যাট, দুইটা কিন্তু একই টাইপের, একটা অ্যাজ একটা দ্যাট। আচ্ছা, এরপর আসেন বোথ ডটার অ্যান্ড, এটা জানেন। আইদার ডটার অর, এটাও আপনারা জানেন, হয় এটা না হয় ওটা, হয় এটা না হয় ওটা, ঠিক আছে? আর নাইদার ডটার নর হচ্ছে কোনোটাই না, দ্যাট মিন্স এটাও নয় ওটাও নয়, ঠিক আছে? আর সাজ ডটার অ্যাজ, এটা হচ্ছে এমন ডটার যে, আর সাজ ডটার দ্যাট, তাহলে সাজের দুইটা আছে, সাজের দুইটা আছে, একটা আছে সাজ ডটার অ্যাজ আছে, আর সাজ ডটার দ্যাট, এমন যে অথবা এত, যার ওয়েদার ডটার অর নট, এটা তো আমরা শিখছি অলরেডি, ঠিক আছে? আর আছে দেখেন নট অনলি ডটার বাট অলসো। আর এই তিনটা খুব ইম্পর্টেন্ট, এই যে এই তিনটা দেখেন যে নো সুনার হ্যাড ডটার দেন, স্কার্সলি ডটার হোয়েন, হার্ডলি ডটার বিফোর অথবা আফটার, বিফোর অথবা আফটার, ঠিক আছে? এই কনজাংশন গুলো হচ্ছে আমাদের কোরিলেটিভস। এখন এক্সাম্পল দেখি, দেখেন এক্সাম্পল শিখবো প্রথম, এই যে দ্য সেম ডটার অ্যাজ এর অথবা দ্যাট এর, তাই না? ওখানে দেখেন এটা যদি লিখি, দেখেন দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট, মানে এই বইটি ঠিক ওই বইটির মতো, এই বইটি ঠিক ওই বইটির মতো, দ্যাট মিন্স এরকম আপনার সাপোজ আপনার এখানে দুইটা বই আছে, ঠিক আছে? এই যে এই দুইটা, এই বইটি ঠিক এই বইটির মতো, ওই বইটির মতো, এই বইটি ঠিক ওই বইটির মতো, এরকম বোঝানো হচ্ছে দিস ইজ দ্য সেম বুক অ্যাজ দ্যাট, এইটা ওই বইটার মতোই একই বই, যদি আমি একটু বড় করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা ওই বইটার মতোই একই। আচ্ছা, পরটা দেখেন দ্য সেম ডটার, দ্য সেম ডটার দ্যাট, দ্য সেম ডটার দ্যাট, এবার যদি আমি লিখি দেখেন হি said the same, he said the same day as, he said the same, he said the same, he said the same thing, T-H-I-N-G, he said the same thing as his brother,
দেখেন দুইটা সেন্টেন্স লিখছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। দিস ইজ দ্য সেম ডট ডট কি আছে অ্যাজ, আর এই যে দ্য সেম ডট ডট অ্যাজ মানে এই বইটি ঠিক ওই বইটির মতো। আর একটা আছে হি সেড দ্য সেম থিং, সে একই জিনিস বলল অ্যাজ হিজ ব্রাদার, মানে তার ভাইয়ের মতো সেও একই জিনিস বলল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুইটার অর্থ আসলে কি আসছে, একই, ঠিক না? একই মানে সাদৃশ্য বোঝাতে ব্যবহার করতেছি। আচ্ছা, তাহলে আমাদের দ্য সেম ডট ডট অ্যাজ আর দ্য সেম ডট ডট দ্যাট এইটা গেল, এটার ব্যবহার গেল। এবার দেখেন আমরা কোনটা বোথ ডট ডট অ্যান্ড ব্যবহার করবো, তাই না? বোথ ডট ডট অ্যান্ড এই ক্ষেত্রে যদি লিখি, দেখেন দুইটি সমজাতীয় সাবজেক্টকে খেয়াল রাখবেন, এই যে বোথ ডট ডট অ্যান্ড এইটার ব্যবহারটা একটু খেয়াল রাখবেন যে বোথ ডট ডট অ্যান্ডটা হচ্ছে দুইটি সমজাতীয় সাবজেক্ট হতে হবে অথবা দুটি সমজাতীয় অবজেক্টকে বোথ ডট ডট অ্যান্ড দিয়ে আমাদের কানেক্ট করতে হয়, ঠিক আছে? এমন নয় যে একটা সাবজেক্ট ব্যক্তিবাচক আর একটা অবজেক্ট ইসের প্রাণীবাচক মানে বস্তুবাচকের সাথে এটা হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। সাবজেক্ট একই হইতে হবে আবার অবজেক্ট একই হইতে হবে, সেই দুইটাকেই হচ্ছে কি দিয়ে বোথ ডট ডট অ্যান্ড দিয়ে কানেক্ট করা যাবে। ক্লিয়ার? আচ্ছা, দেখেন যদি লিখি এক্সাম্পল, যদি লিখি বোথ আই এট রাইস অ্যান্ড ব্রেড, BREAD, দেখেন খেয়াল করেন বোথ আই এট রাইস অ্যান্ড ব্রেড। খেয়াল করেন এখানে বোথ লিখছি, ডট ডট অ্যান্ড লিখছি, মনে হচ্ছে যে আমি ঠিক লিখছি, কিন্তু না, সেন্টেন্সটা অবভিয়াসলি কি লিখছি আমি, ইনকারেক্ট। দেখেন বোথ আই এট রাইস অ্যান্ড ব্রেড, এখানে সাবজেক্ট কি ব্যক্তিবাচক আর অ্যান্ডটা দিছি কার আগে, বস্তুবাচক, এখানে আমি ভুল করছি। তাহলে সাবজেক্ট যখন হবে দুটোই সাবজেক্ট একই যে সমজাতীয় সাবজেক্টের আগে কানেক্ট করতে হবে আর অথবা সমজাতীয় অবজেক্টকে কানেক্ট করতে হবে। সাবজেক্ট এখানে একটাই আছে, আই এট রাইস অ্যান্ড ব্রেড, ঠিক আছে না? তাহলে এখানে আমি ভুল লিখছি, এটা একটু লিখে দেখেন, কারেক্ট হবে কি যে I ate both rice and bread, ঠিক আছে? I ate both rice and bread মানে আমি ভাত এবং রুটি দুটোই কি করেছিলাম, খেয়েছিলাম। ক্লিয়ার? তাহলে দেখেন সমজাতীয় অবজেক্ট এখানে রাইস অ্যান্ড ব্রেড দুইটাকে বোথ ডট ডট অ্যান্ড কানেক্ট করছি। ক্লিয়ার? তাহলে বোথ ডট ডট অ্যান্ড সব জায়গায় ব্যবহার করলেই হবে না, আমাদের দুটি সমজাতীয় সাবজেক্ট অথবা দুটি সমজাতীয় অবজেক্টকে কানেক্ট করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমাদের বোথ ডট ডট অ্যান্ড এর ব্যবহার। এখানে আরেকটা লিখতে পারি, বোথ, মনে করেন বোথ রুনা অ্যান্ড রিনা আর গুড ফ্রেন্ডস। দেখেন সমজাতীয় রুনা অ্যান্ড রিনা, ব্যক্তিবাচক দুইটাকে বোথ ডট ডট অ্যান্ড দ্বারা কানেক্ট করছি। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আপনাদের বোথ ডট ডট অ্যান্ড এর ব্যবহার। এবার আসেন দেখেন পরে হচ্ছে আইদার ডট ডট অর, হয় এটা না হয় ওটা, আইদার ডট ডট অর এর ব্যবহার। দেখেন যদি লিখি আমি যে EITHER either Karim or Rahim has done, either Karim or Rahim has done it. দেখেন হয় এটা না হয় এটা, হয় করিম অথবা রহিম এটা করেছে। এখানে খেয়াল রাখেন ভার্বটা কি লিখছি, সিঙ্গুলার লিখছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আইদার করিম অর রহিম হ্যাজ ডান ইট, হয় করিম না হয় রহিম এই কাজ করেছে, তাই না? আচ্ছা, এবার যদি এটাকে লিখতাম, দেখেন আরেকটা সেন্টেন্স লিখি যে হি হ্যাজ
করেন he has bought either shirt or pant. খেয়াল করেন এই আইদার ডট অর আমরা জেনারেলি আমরা যেটা ব্যবহার করি সাধারণত সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করি আইদার করিম অর রহিম। করিম অথবা রহিম হ্যাজ ডান ইট, করিম অথবা রহিম এটা করেছে। আচ্ছা আরেকটা আছে হি হ্যাজ বট আইদার শার্ট অর প্যান্ট। দেখেন এইবার কিন্তু বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে আইদার ডট অর ব্যবহার করছি। সে হয় শার্ট অথবা প্যান্ট কিনে আছে, ঠিক আছে, সে শার্ট অথবা প্যান্ট কিনেছে। ক্লিয়ার? তাহলে এইটা হলো আমাদের আইদার ডট ডট অর এর ব্যবহার, হয় এটা না হয় ওটা। আর নাইদার ডট ডট নর হলে কি হবে? কোনোটাই না, এটাও না ওটাও না। ক্লিয়ার? আচ্ছা দেখেন নাইদার ডট ডট নর এর ব্যবহার এই জায়গায় যে সেন্টেন্সটা লিখছিলাম আমি একটু আগে ঠিক ওইটাই, শুধুমাত্র নাইদার ডট ডট নর দেব। neither Rona nor Shima has done it. Neither Rona nor Shima has done it. মানে রুনা এবং সীমা কেউই এটা করেনি, ঠিক আছে? হ্যাঁ, বা রুনাও নয় সীমাও নয়, এটা দিয়ে কি বুঝেছে যে রুনাও নয় সীমাও নয়, এই কাজটা রুনাও করেনি সীমাও করেনি, উভয়ই না। ক্লিয়ার? তাহলে হচ্ছে এটাও নয় ওটাও নয়, তার মানে কি রুনাও নয় সীমাও নয়, কি নয় সে কাজটা করে নাই। ক্লিয়ার? আচ্ছা এইবার দেখেন তাহলে এই নাইদার ডট ডট নর ব্যবহার করতে আমরা পারি। ঠিক একইভাবে যে মনে করেন করিম has bought neither shirt nor pant. মানে করিম শার্ট প্যান্ট কোনোটাই কিনে, ঠিক আছে, করিম শার্ট প্যান্ট কোনোটাই কিনি নাই। ক্লিয়ার? তাহলে এই নাইদার ডট ডট নর এর ব্যবহার আমরা শিখলাম। আচ্ছা এবার দেখেন সাজ ডট ডট অ্যাজ। সাজ ডট ডট অ্যাজ এর ব্যবহারটা দেখেন এখানে সাজ ডট ডট দ্যাট। আচ্ছা এই দুইটার ব্যবহার একটু পরে দেখাই, এখান থেকে আগে দেখেন নো সোনারের ব্যবহার এইটা একটু দেখিয়ে আসি। দেখেন নো সোনার হ্যাড, প্রত্যেকটাই কিন্তু নো সোনার হ্যাড স্কার্সলির সাথে হ্যাড, ঠিক আছে। আচ্ছা দেখেন এইগুলো দিয়ে যেটা এইটা দিয়ে বোঝায় যেতে না যেতে, যেতে না যেতে, খেতে না খেতে, খেতে না খেতে, মানে এরকম অর্থ বোঝায়, ঠিক আছে। এই নো সোনার হ্যাড ডট ডট দেন যেতে না যেতে, খেতে না খেতে, দেখতে না দেখতে, পড়তে না পড়তে, ঠিক আছে। হ্যাঁ, যেমন আমরা দেখতে না দেখতে চোরটি পালিয়ে গেল, ঠিক আছে, পুলিশ দেখা মাত্র চোরটি পালিয়ে গেল, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ, তখন সেটা যেই মাত্র সেটা বোঝাইলে কি হবে? অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা সেটা পরে দেখি। তাহলে নো সোনার হ্যাড, দেখেন নো সোনার হ্যাড ওই আর এস সিটি, নো সোনার হ্যাড ওই reached the station, no sooner had we reached the station then the train left. কি লিখলাম দেখেন, no sooner had we reached the station, মানে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে then the train left, ট্রেনটি ছেড়ে গেল, ঠিক আছে। এইটা তাহলে no sooner had the then আমরা বুঝছি। এবং দেখেন then এর পরে past indefinite tense, আর এর সঙ্গে যেহেতু কি আছে হ্যাড আছে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে নো সোনার হ্যাড ডট ডট দেন এর ব্যবহার। আচ্ছা এইবার শিখি স্কার্সলি হ্যাড। দেখেন স্কার্সলি
ওই একইভাবে CARCELI scarcely had we reached the স্টেশন। স্কার্সলি ব্যবহার করলে তখন এই পাশে কি ব্যবহার করব আমরা when the train when the rain started STARTED when the rain started। দেখেন scarcely had we reached the station, মানে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে when the rain started মানে বৃষ্টি শুরু হয়েছিল। ক্লিয়ার? ঠিক একইভাবে হার্ডলি, এই তিনটা স্ট্রাকচার একই টাইপের। হার্ডলি দিও এটা হবে, হার্ডলি ক্ষেত্রে আপনি বিফোর আফটার লিখছি কেন, বিফোর অথবা এটা হোয়েন হবে, ঠিক আছে? আফটার না, সরি, একটু খেয়াল রাখবেন, বিফোর অথবা হোয়েন হবে। হ্যাঁ, হার্ডলির ক্ষেত্রে বিফোর অথবা হোয়েন ব্যবহার করব। ক্লিয়ার? যে কোনোটাই ব্যবহার করা যাবে। একইভাবে লিখতে পারি আমরা। দেখেন এখানেই শুধুমাত্র হার্ডলি দিয়ে দিই, HARDLI, hardly had we reached the station when the train left, ঠিক আছে? when the rain started, এই কি বুঝতে পারছেন? তাহলে এই তিনটার ব্যবহার, এই টাইপের গুলা হচ্ছে আপনার কোরিলেটিভ কনজাংশনের ব্যবহার। হ্যাঁ, আচ্ছা, আর দেখেন, আচ্ছা, তাহলে আমরা এই তিনটার ব্যবহার শিখলাম। তাহলে এই তিনটার ব্যবহারে আমরা কি দেখলাম, যে হার্ডলির সাথে শুধুমাত্র অপশনাল কি আছে, বিফোরটা আছে। হোয়েন তো থাকবেই, হোয়েনও দিতে পারেন অথবা বিফোর ব্যবহার করতে পারেন। আচ্ছা, এর প্রত্যেকটারই অর্থ তাহলে কেমন আসছে, যে যেতে না যেতে, খেতে না খেতে, এরকম, তাই না? যে আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে বৃষ্টি শুরু হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন এখানে নট অনলি ডট ডট বাট অলসো, এই যে একটা আছে নট অনলি ডট ডট বাট অলসো। এইটা যদি আমরা এরকম লিখি যে হি টুক not only he took not only shirt but also প্যান্ট। অতটা কি আসবে, সে শুধু শার্ট নয় প্যান্টও নিয়েছিল, ঠিক আছে? সে শুধু শার্ট নয় প্যান্টও নিয়েছিল। তার মানে কি, যে নট অনলি ডট ডট বাট অলসো দিয়ে কি বোঝাচ্ছি, যে সে শার্ট না শুধু, সে শুধু শার্ট না প্যান্টও নিয়েছিল, শুধু একটা না আর একটাও নিয়েছিল, শুধুই একটা নয় আর একটাও নিয়েছিল। ক্লিয়ার? দুইটাই নিচ্ছে, এরকম বুঝাচ্ছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কোরিলেটিভ কনজাংশনগুলোর ব্যবহার, ঠিক আছে? জোড়ায় জোড়ায় যে কনজাংশনগুলো ব্যবহার করা হয় সেটা হবে আমাদের কোরিলেটিভ কনজাংশনস। দেখেন এইবার যে দুইটা কনজাংশন লিখছি খুব ইম্পর্ট্যান্ট, অ্যাজ ওয়েল অ্যাজ আর হচ্ছে টুগেদার উইথ। এদের দ্বারা এই দুইটা কনজাংশনের একটু ব্যবহার স্পেশালিটি আছে, এদের একটা স্পেশালিটি আছে। দেখেন ব্যবহারে কি, এদের দ্বারা যখন দুটি সাবজেক্ট যুক্ত হয়, ঠিক আছে, এদের দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন প্রথম সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে ভার্বের নাম্বারও পার্সন হবে। প্রথম পার্সনটা যে নাম্বার পার্সন হবে সেই অনুযায়ী ভার্বটাও হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে সবচেয়ে ভালো হবে। রহিম, মনে করেন রহিম as well as Rona, Rahim as well as his day, Rahim as well as his brother have লিখি আগে, have done it। খেয়াল করেন আমরা এই as well as দিয়ে বোঝা আছে এবং, এখানে এবং, ঠিক আছে? রহিম এবং তার ভাই have done it। দেখেন দুইটা সাবজেক্ট মনে হচ্ছে, এই একটা আর এই একটা। এই দুইটা সাবজেক্টের জন্য ভার্বটা আমরা কি করি, এখানে প্লুরাল ফর্মে লিখি, তাই না?
তাহলে আসলে এটা কি হবে, এটা ভুল হবে। কারণ কি, যদিও আমরা জানি যে সাবজেক্ট যখন প্লুরাল নাম্বার হয় ভার্বটা কি হবে, প্লুরাল হবে। যেহেতু দুইটা সাবজেক্ট, এই কারণে এখানে আমরা হ্যাভ ব্যবহার করতে পারবি। কিন্তু না, কি বলা হয়েছে দেখেন, যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন দুইটা সাবজেক্ট কানেক্ট করা হবে, তখন এই প্রথমটার যে পার্সন আর নাম্বারে থাকবে সেইটা অনুযায়ী এই ভার্বটা হবে। কি বলা হয়েছে বুঝছেন? এই প্রথমটার পার্সন অনুযায়ী এটা হবে। তাহলে এখানে যেহেতু থার্ড পারসন কি আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন কি আছে, সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, হ্যাভ নয় হবে কি হ্যাজ। ক্লিয়ার? তাহলে রহিম অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার হ্যাজ ডান ইট। ক্লিয়ার? আচ্ছা, এইবার টুগেদার উইথ এর একটা দেখি। দেখেন টুগেদার উইথ এর একটা যদি লিখি, একইভাবে এটারও ব্যবহার, মনে করেন মিস্টার জামিল together with his son লিখলাম, has done it। দেখেন মিস্টার জামিল টুগেদার উইথ হিজ সন হ্যাজ ডান ইট। এইখানেও আমি এই যে টুগেদার উইথ দুইটা সাবজেক্ট লিখছি, দেখেন মিস্টার জামিল অ্যান্ড হিজ সন, এই একটা সাবজেক্ট, এই একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট। এখানে কিন্তু হওয়া কথা কি ছিল আমাদের, সাবজেক্ট প্লুরাল হইলে একাধিক হইলে তখন হ্যাজ না বসে আমরা কি ব্যবহার করি, হ্যাভ। কিন্তু এখানে কি হবে, হ্যাজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার যদি, তাহলে কি শিখলাম আমরা, দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ আর টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এবং টুগেদার উইথ, এইটা দুইটার ক্ষেত্রে কি হবে, যে এই প্রথমটা যে পার্সন আর নাম্বার হবে সেই অনুযায়ী এই ভার্বটা নিতে হবে। এটা এমন নয় যে যে দুইটা সাবজেক্ট হবে সেই দুইটা অনুযায়ী ভার্ব হবে, এটা না। ঠিক আছে, বোঝা গেছে? প্রথম যে সাবজেক্টটা থাকবে সেইটা অনুসারে এর ভার্ব এবং নাম্বারটা বসাইতে হবে। এইটার সাবজেক্টের নাম্বার আর পার্সন অনুসারে ভার্বটা বসবে, ভার্বের নাম্বার আর পার্সন হবে। ভার্বের এখানে একটু ভুল লিখছি, যদিও ভার্বের নাম্বার আর পার্সন হয়, ঠিক আছে, শুধু ভার্বের পরিবর্তন হয়ে লিখলে ভালো হইতো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাজ ওয়েল অ্যাজ আর টুগেদার উইথ এর ব্যবহার। প্রথমটা অনুসারে আমাদের এই বসবে। এবার দেখেন আমরা সবচেয়ে বেশি যে কনজাংশনটা ব্যবহার করি অ্যান্ড, আমাদের খুব মানে ওয়েল নোন, তাই না, সুপরিচিত যে কনজাংশনটা, সেটা হচ্ছে অ্যান্ড। দেখেন দুইটি সমজাতীয় জিনিসের ক্ষেত্রে কি বসানো হয়, অ্যান্ড, আর দুটি বিপরীতধর্মী জিনিসের ক্ষেত্রে বাট ব্যবহার করি। সমজাতীয় জিনিসের ক্ষেত্রে অ্যান্ড, আর বিপরীতধর্মী জিনিসের ক্ষেত্রে বাট। আচ্ছা, এখন দেখেন বাটের আবার কি লিখছি, যে বাট, কিন্তু, ইয়েট, তথাপি, স্টিল, তবু, এই তিনটে কিন্তু একই সেন্টেন্সে ব্যবহার করা যায়, মানে একই রকম অর্থ প্রদান করে। ঠিক আছে? আচ্ছা, এন্ড এর কি দেখানো লাগবে এক্সাম্পল? এন্ড এর তো আপনারা পারবেন, রহিম এন্ড করিম, তাই না? এর জন্য এক দুটি সমজাতীয় জিনিসের ক্ষেত্রে আমি দেখাতে যাচ্ছি না, শুধুমাত্র বাটেরটা থেকে দেখেন। আমি যদি লিখি হিজ রিস but he is unhappy, his রিস but he is unhappy, his রিস but he is unhappy। দেখেন এই যে বাট লেখছি, দুইটা বিপরীত ধ্বনি, তাই না? হিজ রিস সে ধনী, সে কি সুখী নয়। দুইটা বিপরীত ধর্মী জিনিসকে কি করলো, দুইটা বিপরীত ধর্মী ক্লজকে বাট দ্বারা কানেক্ট করা হয়েছে। তাহলে বাট কনজাংশনটা কোথায় বসবে, দুটি বিপরীত জাতীয় ক্ষেত্রে। সে ধনী কিন্তু সে অসুখী। ক্লিয়ার? আচ্ছা, এইবার এই সেন্টেন্সে যদি আমি এই ইয়েটটা ব্যবহার করতাম তাও কিন্তু হয়তো। দেখেন হি ইজ রিস yet he is unhappy, is yet but
ইয়েট হি ইজ আনহ্যাপি। দেখেন আমি ইয়েট ব্যবহার করছি, ইয়েট ব্যবহার করলে কিন্তু হবে, ঠিক আছে, যে সে ধনী ইয়েট তথাপি হি ইজ আনহ্যাপি। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি স্টিল ব্যবহার করি তবুও, স্টিলটার অর্থটা কি আসছে, তবুও, সেটাও কিন্তু হবে এই সেন্টেন্সে। দুটি বিপরীত ধ্বনি। দেখেন হি ইজ রিচ স্টিল হি ইজ আনহ্যাপি। ঠিক আছে, তাহলে কি হইল, দেখেন স্টিল ইয়েট বাট তিনটাই একই সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি। আপনার এই তিনটাই থাকবে না, যে কোনো একটা থাকবে অপশানে। ঠিক আছে, মনে করেন হি ইজ রিচ, এখানে আন্ডারলাইন দিয়ে থাকলো হি ইজ আনহ্যাপি, তাহলে আপনার কি আসবে, বাট যেটাই থাকবে সেটা। ক্লিয়ার? আচ্ছা, এইটা হচ্ছে আপনার স্টিল বাট ইয়েটের ব্যবহার। এবার দেখেন অ্যাজ ইফ আর অ্যাজ দো। অ্যাজ ইফ আর হচ্ছে অ্যাজ দো। অ্যাজ ইফ অ্যাজ দো অবাস্তব কল্পনার ক্ষেত্রে সাধারণত, তাই না, এই দুইটা ব্যবহার করি আমরা। খেয়াল রাখবেন যে হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে এমন ভাবে যেন হি আর এ ম্যাড, সে একটা পাগল। এখানে দুইটা জিনিস দেখেন, অ্যাজ ইফ আর আছে এখানে ওয়ার। হির পরে আসলে কি বসানোর কথা ছিল, ওয়াজ, আমরা কি ব্যবহার করছি, ওয়ার। মনে রাখতে হবে যে অ্যাজ ইফ আর অ্যাজ দো এই দুইটা একই সেন্টেন্স ব্যবহার করতে, হি টক্স অ্যাজ দো দিতে পারি। ঠিক আছে, অবলিক দেওয়াটা যায় যে, তাহলে হি টক্স অ্যাজ দো হি আর এ ম্যাড। এইখানে মনে রাখবেন যে অ্যাজ ইফ আর অ্যাজ দোর ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বটা ওয়াজ আসে, তার সবসময় পাস্ট ফর্ম কি আসবে, ওয়ার হবে। তার পাস্ট ফর্মটা ওয়ার হবে, ওয়াজ না ওয়ার আসবে। ঠিক আছে? আচ্ছা, যদি লিখতাম দ্য টিচার টক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং। এবার দেখেন আমি কিন্তু কি লিখিনি, এখানে অর লিখিনি, তাহলে কি লিখছি, এখানে নো নিউ, এখানে ভি2 লিখছি। ঠিক আছে, হ্যাঁ, দ্য টিচার টক্স হবে অ্যাজ দো হি নিউ এভরিথিং। শিক্ষক এমন ভাবে কথা বলেন যেন তিনি সব জানেন। ক্লিয়ার? তাহলে অ্যাজ দো পরে যদি অক্সিলারি ভার্ব আসে ওয়াজ, তাহলে সেখানে ওয়াজ নাই, কি আসবে, এখানে ওয়ার হবে, সবসময় ওয়ার আসবে। আর দ্য টিচার টক্স অ্যাজ দো হি নিউ, এখানে কি লিখছি, ভি2 এভরিথিং। ঠিক আছে, তাহলে অ্যাজ দো আর অ্যাজ ইফ এর ব্যবহারও আমরা শিখলাম। ঠিক আছে, আর প্রায় শেষের পথে আমরা ক্লাসের। খেয়াল করেন, ইনস্পাইট অফ, ডিসপাইট সত্য বোঝাতে এদের পরে ফ্রেজ বসে। ইনস্পাইট অফ আর ডিসপাইট এরপরে কি বসবে, ফ্রেজ বসবে। ঠিক আছে, ওর অর্থটা কি আসবে, সত্য। আর নেভারথেলেস হচ্ছে তথাপি, কোনো কিছুর আশঙ্কা করা সত্ত্বেও খারাপ কিছু ঘটেনি, আশঙ্কা করা সত্ত্বেও খারাপ কিছু ঘটেনি, সেক্ষেত্রে কি বসবে আমাদের, নেভারথেলেস। আর ইনকেস হচ্ছে যদি পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে বসে। ঠিক আছে, পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে বসে কি, ইন কেস। ঠিক আছে, এই তিনটার এখন একটা করে উদাহরণ দেখি। তাহলে প্রথম দেখেন, ইনস্পাইটের সাথে কিন্তু অফ থাকে, আর ডিসপাইটের পরে কিন্তু কোনো অফ নেই, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এখন দেখেন এক্সাম্পল যদি আমি লিখি যে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা, আই অলওয়েজ টেক অ্যান umbrella umbrella in case it rains। দেখেন I always take an umbrella in case it rains, আমি সর্বদাই সাথে একটা ছাতা রাখি যদি বৃষ্টি আসে। তাহলে কি পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে ইন কেস ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে কি আমি তো জানি না বৃষ্টি হবে কিনা, যদি বৃষ্টি আসে সেই কারণে হচ্ছে আমি পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে ছাতা রাখছি। তাহলে এই পূর্ব সতর্কতা অবলম্বন করার ক্ষেত্রে হচ্ছে আপনার কি আসবে,
দেখেন তাহলে পূর্ব সতর্কতার ক্ষেত্রে কি বসবে? ইন কেস। পূর্ব সতর্কতার ক্ষেত্রে ইন কেস যে আই অলওয়েজ টেক অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, মানে বৃষ্টি যাতে আসে, যদি বৃষ্টি আসে আমি এই কারণে সবসময় কি রাখি? ছাতা রাখি। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন এটা গেল আমাদের পূর্ব সতর্কতা। বৃষ্টি আসবে কিনা জানি না, তো আমি সতর্কতা নিয়ে বাইরে বেরোচ্ছি। ঠিক আছে? আর নেভারথেলেস হচ্ছে তথাপি, কোনো কিছুর আশঙ্কা করা সত্ত্বেও খারাপ কিছু ঘটেনি। যেমন দেখেন, হি ডিড নট স্টাডি হার্ড, নেভারথেলেস হি পাসড দ্য এক্সাম। কি বল হলো? যে হি ডিড নট স্টাডি হার্ড, সে খুব বেশি পড়েনি, নেভারথেলেস তথাপি হি পাসড দ্য এক্সাম। আশঙ্কা করা ছিল যে সে খুব বেশি পড়েনি, তাহলে কি করার কথা ছিল? ফেল করা, কিন্তু খারাপ কিছু ঘটেনি। সে কি করছে? নেভারথেলেস হি পাসড দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করছে। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে নেভারথেলেসের ব্যবহার। আর এবার আসেন ইনস্পাইট অফ আর ইনকেস মানে ডিসপাইটের ব্যবহার। এদের পরে দেখেন কি লিখছি, এদের পরে ফ্রেজ বসে। মনে রাখবেন এদের পরে কি বসে? ফ্রেজ বসে। সাপোজ যদি লিখি ইন স্পাইট অফ হিজ ইলনেস, দেখেন ইন স্পাইট অফ হিজ ইলনেস, এই যে হিজ ইলনেস এটা কি? অবশ্যই ফ্রেজ, কারণ কি শব্দগুচ্ছ, দুইটা শব্দ আছে, একাধিক শব্দ আছে, কোনো ভার্ব নাই, তাহলে এটা কি? ফ্রেজ। তাহলে ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার অসুস্থতা সত্ত্বেও হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল। ক্লিয়ার? অথবা ইন স্পাইট অফ হিজ ইলনেস, ও সরি এখানে হি আসবে সাবজেক্টটা, ইন স্পাইট অফ হিজ ইলনেস হি কেম টু মি, অথবা ইন স্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ড টু দ্য মিটিং। ক্লিয়ার? তাহলে সত্য বোঝাইতে কি বসবে? ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। ক্লিয়ার? ডেসপাইটের ক্ষেত্রে কিন্তু কোনো অফ ব্যবহার করা যাবে না, ডেসপাইটের পরে অফ হবে না, শুধুই ডেসপাইট। এই ছিল আমাদের কনজাংশনের আলোচনা। এখন আপনাদের যেটা করতে হবে, আপনার শুধু বেসিক শিখলেন, ঠিক আছে? বেসিক শিখলেন, এখন আপনার যেটা করতে হবে সেটা কি? একটা বই থেকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।